যখন ইংরেজিতে কথা বলার প্রশ্ন আসে তখন কিন্তু ইংরেজি গ্রামারের খুব বড় ভূমিকা থাকে না, কিন্তু তোমাদের এতটুকু তো জ্ঞান থাকা প্রয়োজন যাতে তোমরা খুব সহজেই ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারো। তো এই সম্পূর্ণ কোর্সটাতে 90 ডেজ স্পোকেন ইংলিশ এই কোর্সটাতে আমি কিন্তু তোমাদের আস্তে আস্তে সেটাই শেখাচ্ছি। তো আজ আমাদের সেই 90 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সের ডে 11। তো আজকের ক্লাসেও আমি তোমাদেরকে এমন কিছু শেখাবো যা তোমার পরবর্তী সময় অনেক কাজে দিবে, মানে সেন্টেন্স তৈরি করার সময় অনেক কাজে দিবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আমাদের কিন্তু যখন কোনো সেন্টেন্স তৈরি করতে যাই তখন সেই সেন্টেন্সটা মানে বাংলা কোনো একটি যখন বাক্য থাকে সেটা বর্তমানে না ভবিষ্যতে না অতীতে চলছে, মানে প্রেজেন্ট না পাস্টে না ফিউচারে চলছে, সেটা বোঝার কিন্তু অনেক সময় অনেকে বুঝতে পারে না। তো কিছু স্টেপ আছে যার সাহায্যে কিন্তু এগুলো খুব সহজেই বোঝা যায়। অনেকে হয়তো হালকা নিজের বুদ্ধি লাগিয়ে অনেক সময় বুঝতে পারে, কিন্তু তবুও কিছু স্টেপ যদি তারা ফলো করে কিন্তু সহজেই বুঝতে পারবে যে সেন্টেন্সটা কিসে আছে, মানে অতীতে না বর্তমানে না ভবিষ্যতে আছে। তো চলো দেখে নিই সেই স্টেপগুলো কি কি। তো যখন কোনো বাক্যে বাংলা কোনো বাক্যে যখন থাকবে ছি ছে ছো, মানে ছি বা ছে বা ছো মানে কোনো একটি বাক্যের শেষে থাকবে, তখন বুঝতে হবে যে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টের কথা বলা হচ্ছে, প্রেজেন্টের কথা বলা হচ্ছে। যেমন এখানে দেখো, আমি ভাত খাচ্ছি, ছি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। তো এটা আমি এখনই এই মুহূর্তে ভাত খাচ্ছি। তো এই ভাত খাচ্ছি ছয় হুঁশি দিয়ে দেখো কি বোঝানো হচ্ছে, এখানটায় প্রেজেন্টের কথা বলা হচ্ছে, প্রেজেন্টের কথা বলা হচ্ছে, আমি ভাত খাচ্ছি। তারপরে ছে, যেমন সে গান গাইছে, সে গান গাইছে, সে এই মুহূর্তে তো গান গাইছে, সে গান গাইছে। তো এখানে দেখো এটা কিন্তু বলা হচ্ছে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, সে গান গাইছে, সে গান গাইছে, সে খেলা করছে। ছে দেখো যখন কোনো কিছুতে ছে থাকবে, তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো, কি ভাবছো, এই ভাবার চিন্তার যে কি ভাবছো সঙ্গে সঙ্গে মানে তখনকারই কথা বলা হচ্ছে যে তুমি কি ভাবছো। তো এখানেও কিন্তু প্রেজেন্টের কথা বলা হচ্ছে। তাহলে যখনই কোনো সেন্টেন্সে মানে বাংলা যখনই কোনো বাক্যে ছি ছে ছো এই তিনটে মানে এই তিনটে জিনিস যদি যখন থাকবে কোনো একটি সেন্টেন্সের শেষে থাকবে ছি ছে ছো, তখনই ভেবে নিতে হবে যে সেন্টেন্সটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে। আর সেই হিসেবে তোমাদেরকে অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। তো এর আগের ক্লাসগুলোতে আমি বুঝিয়েছিলাম যে অক্সিলারি ভার্ব কখন কোনটা ব্যবহার করতে হয়। আজকের ক্লাসেও একটু করে বুঝিয়ে দেব। তো চলো এর পরেরটা কি আছে দেখে নিই। তো আশা করি এটা বুঝতে পেরেছো যে যখন কোনো ছি ছে ছো যখন কোনো বাক্যে থাকবে বাংলা, তখন কিন্তু আমাদেরকে সেটা প্রেজেন্টের কথা মনে রাখতে হবে, মানে বর্তমানের কথা মনে করে নিতে হবে সেই সেন্টেন্সটাকে। তারপরে ছিলেন, ছিল বা ছিলাম, এই তিনটে শব্দ ছিলেন বা ছিল বা ছিলাম এই তিনটে যখন থাকবে তখন ভাবতে হবে সেটা অতীতের কথা বলা হচ্ছে, মানে পাস্টের কথা বলা হচ্ছে। যেমন এখানে দেখো, গতকাল খুব গরম ছিল, ছিল গরম ছিল, গতকাল খুব গরম ছিল, গতকাল খুব গরম ছিল। তো এই ছিল যখন বোঝানো হচ্ছে তখনই বোঝানো হচ্ছে যে এই বাক্যটা কিন্তু অতীতের কথা বলা হচ্ছে, মানে পাস্টের কথা বলা হচ্ছে এই বাক্যে। তো সেই হিসেবেই অক্সিলারি ভার্বও আমরা তার পরবর্তী সময় ব্যবহার করতে পারবো। তো কিন্তু এর মাধ্যমে সহজে বুঝতে পারছি যে আমরা যে বাক্যটা কিন্তু অতীতের কথা বলা হচ্ছে। তারপরে আমি তখন খুব ছোট ছিলাম, ছিলাম তখন খুব ছোট ছিলাম, এই ছিলাম দিয়েও দেখো বোঝানো হচ্ছে যে এটা পাস্টের কথা মানে অতীতের কথা বোঝানো হচ্ছে। তারপরে তিনি খুব ভালো গান গাইছিলেন, তিনি খুব ভালো গান গাইছিলেন, তো এর মাধ্যমে বোঝানো হচ্ছে গাইছিলেন। তো এটাও কিন্তু একটি পাস্টের কথা বোঝানো হচ্ছে যে তিনি খুব ভালো গান গাইছিলেন, তিনি খুব ভালো গান গাইছিলেন, তিনি খুবই ভালো গান গাইছিলেন। তো এর মাধ্যমে বোঝানো হচ্ছে সেটা পাস্টের কথা বোঝানো হচ্ছে। আর যখন দেখবে যে হবে, যাব, করব, থাকবো, হবে, যাব, করব, থাকবো এগুলো থাকবে তখন সেটা ফিউচারের কথা বোঝানো হবে। তো তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না, কিন্তু তোমরা কিন্তু এগুলো সম্পূর্ণ নোট করে রাখবে, কারণ কতটুকু বুঝতে পারছো সেটা বেশি ম্যাটার করছে না, ম্যাটার করছে যে তোমরা কিন্তু এটা যদি তোমরা নোট করে রেখে একটু হলেও পড়ো তাহলে কিন্তু তোমাদের মাথায় এটা সম্পূর্ণ ভালোভাবে
বুঝতে পারবে এবং সেগুলো যদি অ্যাপ্লাই করতে থাকো প্রতিটা সেন্টেন্সে, মানে সেন্টেন্সগুলো যখন তুমি বোঝার চেষ্টা করবে তখন, যেটা প্রেজেন্টে না পাস্টে ফিউচারে আছে, তখন কিন্তু তোমার এগুলো কিন্তু খুব সহযোগিতা করবে, দেখবে। ঠিক আছে, তো চলো এরপরে দেখে নিই। মানে এই তিনটে মানে হবে, যাব, করব, থাকবো, সেগুলো কিন্তু ফিউচারের কথা বোঝানো হয়। যেমন দেখো, কালকে হয়তো খুব বৃষ্টি হবে, হবে, দেখো হবে মানে কালকে হয়তো খুব বৃষ্টি হবে, একটা অনুমান করার মতন করে বলা হচ্ছে কালকে কিন্তু খুব বৃষ্টি হবে, বৃষ্টি হবে মানে ফিউচারের কথা বলা হচ্ছে, কালকে বৃষ্টি হবে বা কালকে বৃষ্টি হবে বা হয়তো হবে। তো এই যে হবে, লাস্টে দেখো এই বাক্যটির শেষে কিন্তু হবে দেওয়া আছে, তো এর মাধ্যমে বোঝানো যাবে যে এটা কিন্তু ফিউচারের কথা বলা হচ্ছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ নোট করে রেখে দিও। হ্যাঁ, প্রথমে হয়তো তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু নোট করে যদি রেখে দিও আর সেটাকে যদি এক এক সময় পড়ার চেষ্টা করো, মানে এগুলোকে যদি একটু পড়ো, তাহলে কিন্তু তোমার মাথায় থেকে যাবে। এই দুটো কিন্তু সহজ ছিল, কারণ একই, ছি, ছে, ছো, ছিলেন, ছিল, ছিলাম। আর এটা কিন্তু একটু হলেও এদিক ওদিক হয়ে আছে, কারণ হবে, যাব, করব, থাকবো, মানে মানানসই টাইপের মনে হচ্ছে না, কিন্তু কি করা যাবে, এটাই তো নিয়ম না, ফলো করতেই হবে, কিছু করার নেই। তো এর পরেরগুলো দেখো, আমি কাল সারাদিন বাড়িতে থাকবো, থাকবো, আমি কাল সারাদিন বাড়িতে থাকবো, থাকবো। তো এই থাকবো এটাও দেখো কিন্তু ফিউচারের কথা বলা হচ্ছে, ফিউচারের, আর তখন সেই হিসেবে কিন্তু আমাদেরকে উইল ব্যবহার করতে হবে, হেল্পিং ভার্ব হিসেবে উইল ব্যবহার করতে হবে। তো এই হেল্পিং ভার্বগুলো কখন কোনটা ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু আমি ডে 7-8 ক্লাসে হয়তো আমি বলেছি। ঠিক আছে, তো আজ চলছে আমাদের সেই স্পোকেন ইংলিশ কোর্সের ডে 11, আর আজের ক্লাসে এগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এগুলো কিন্তু খুবই একটা কাজের। হ্যাঁ, তো এগুলোকেও কিন্তু একটু নোট করে রাখবে। আর একটা সেন্টেন্স দেখে নাও, আমি কালকে কাজটি করে ফেলেছি, আমি কালকে কাজটি, সরি, আমি সকালে কাজটি করে ফেলেছি, আমি সকালে কাজটি করে ফেলেছি, বা আমি কালকের কাজটি করে ফেলেছি, যাই হোক সকালে কাজটি করে ফেলেছি বা আমি আগের দিনকার কাজটি করে ফেলেছি। তো এটা মনে হচ্ছে না যে এটা তো পাস্টের কথা বলা হচ্ছে, তাই না, অতীতের কথা বলা হচ্ছে, আমি আগের দিনকার কাজটা করে ফেলেছি বা আমি সকালে কাজটা করে ফেলেছি। তো এটা অতীতের কথা বলা হচ্ছে, তাই মনে হচ্ছে না যে আমি তো কাজটা করে ফেলেছি, করে ফেলেছি, এটা তো অতীতের কথা বলা হচ্ছে, তাই না, কিন্তু না, এটাও কিন্তু প্রেজেন্ট। হ্যাঁ, এটাও কিন্তু প্রেজেন্টের কথাই হচ্ছে। এখানে দেখো করে ফেলেছি, এখানে দেখো এখানে কি আছে, ছি, ছি, এই ছি। তো যখনই কোনো সেন্টেন্সে ছি, ছে, ছো থাকবে তখনই কিন্তু সেটা কি হবে না, তো আমাদের প্রেজেন্টের ধরতে হবে, এটা প্রেজেন্ট। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট, এটা কিন্তু পাস্ট একদমই নয়, এটা কিন্তু প্রেজেন্ট। এর উত্তর কিন্তু তুমি যেখানে খুঁজো এর উত্তর সঠিকভাবে তুমি কোথাও পাবে না, এটাই তোমাকে মেনে চলতে হবে যে ছি, ছে, ছো আছে মানে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট, এর কিছু করার নেই, এটাই নিয়ম কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আর এই হেল্পিং ভার্ব উইল তো ঠিক আছে, কিন্তু এই উড, উডটা, এই উডটা কিন্তু একটু মাথা ব্যথা দেবে তোমাদের, কিন্তু এই উডটাকেও জানা প্রয়োজন আছে যে এই উড এটা কখন ব্যবহার করতে হয়। তো চলো সেকেন্ড স্লাইডে আমরা দেখে নিই যে উড কখন ব্যবহার করতে হয়। তো চলো, তো এই উড কখন ব্যবহার করতে হয়, যখন কোনো বাংলা বাক্যে বোঝানো হচ্ছে যে অতীতের কোনো একটি অভ্যাস বা অতীতের কোনো একটি ইচ্ছাকে প্রকাশ করা হচ্ছে কোনো একটি বাংলা বাক্যে, তখন কিন্তু এই উডটা ব্যবহার করতে হয় ইংরেজি সেন্টেন্সে। যেমন এখানে দেখো, আমি যখন ছোট ছিলাম রোজ বিকেলে খেলতে যেতাম, মানে আমি যখন ছোট ছিলাম, হয়তো আমি এখন বুড়ো হয়ে গেছি তাই বলছে, মানে আমি যখন খুব ছোট ছিলাম, অতীতের কথা বলা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম রোজ বিকেলে খেলতে যেতাম। তো এখানে দেখো অভ্যেস, তার একটা অভ্যেস ছিল রোজ বিকেলে খেলতে যাওয়ার, তার একটা অভ্যেস ছিল যে আমি যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম রোজ বিকেলে খেলতে যেতাম, সেটা তার অভ্যাস ছিল একটা। তো এটা ছিল একটা অভ্যাস। তো যখন কোনো একটা অতীতের অভ্যাসকে বোঝানো হয় কোনো বাংলা বাক্যে, তখন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে উড ইংরেজি সেন্টেন্স তৈরি করার সময়। তো এই সেন্টেন্সটা এমন হবে, এই সেন্টেন্সটা হবে when, when I was, when I was young, when I was young I would
would play every afternoon, 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 noon. When I was young I would play every afternoon। দেখো এটা would ব্যবহার করা হয়েছে কারণ এখানে আমার অতীতের কোনো একটি অভ্যাসের কথা বলা হচ্ছে, তাই এখানে আমাদেরকে would ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, আমি আমি যদি পাখি হতাম হয়তো আকাশে উড়তে পারতাম। আমি যদি পাখি হতাম হয়তো আকাশে উড়তে পারতাম। দেখো আমি যদি পাখি হতাম মানে এটা একটা কি অতীতের কথা বোঝানো হচ্ছে। আমি যদি পাখি হতাম তাহলে কিন্তু আমি আকাশে উড়তে পারতাম। তো এটাও কিন্তু আমাদেরকে উড ব্যবহার করতে হবে কারণ এটাও একটা ইচ্ছা আমাদের হচ্ছে যে হয়তো উড়তে পারতাম, আমি যদি পাখি হতাম তাহলে উড়তে পারতাম। অতীতের কথাই বলা হচ্ছে কিন্তু এখানে একটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে যে হয়তো হতাম। তো এই সেন্টেন্সটা এমন হবে যে ইফ ইফ I were a bird, if I were a bird I would probably fly in the sky। If I were a bird I would probably fly in the sky। তো সেন্টেন্স তৈরি করা কিন্তু আমরা এখন শিখছি না, পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেগুলো শিখবো আর এগুলোতে আমরা আস্তে আস্তে সেই স্টেপগুলোই শিখছি। ঠিক আছে, তো এটা এইভাবে হবে, মানে এখানেও দেখো উড ব্যবহার করা হচ্ছে কারণ এখানেও কিন্তু একটা অতীতের ইচ্ছেকে বোঝানো হচ্ছে। মানে অতীতের যখনই কোনো ইচ্ছাকে বা অতীতের কোনো অভ্যাসকে বোঝানো হবে তখনই কিন্তু এই উডটা ব্যবহার করতে হবে ইংরেজি সেন্টেন্স করার সময়। ঠিক আছে, এছাড়া উড কিন্তু আর একটি ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন কোনো অনুরোধ বা প্রস্তাব বোঝানো হয় বাংলা বাক্যে, তখনও কিন্তু এই উড ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে দেখো দেওয়া আছে আপনি কি এক কাপ চা খাবেন, মানে আপনি কি এক কাপ চা খাবেন, এটা একটা অনুরোধ করা হচ্ছে। দেখো আপনি কি এক কাপ চা খাবেন, দেখো একটা অনুরোধ করা হচ্ছে যে আপনি কি এক কাপ চা খাবেন, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু তবুও কিন্তু একটা অনুরোধ করা হচ্ছে যে আপনি কি এক কাপ চা খাবেন। তো এটা দেখো বর্তমানের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আর অতীতের কথা নয়, এটা বর্তমানের কথা বলা হচ্ছে, তবুও কিন্তু এখানে উড ব্যবহার করতে হবে। তো এই সেন্টেন্সটা এমন ভাবে হবে, এই সেন্টেন্সটা এমন ভাবে হবে WOULD, would you like a cup of tea, would you like a cup of tea, would you like a cup of tea। তো এখানে দেখো would you like, হ্যাঁ এই would you like উড তো ব্যবহার করতে হবে। আর এই উড ইউ লাইক কেন ব্যবহার করা হচ্ছে, কারণ যখনই কোনো এমনভাবে বলা হয় অনুরোধ করা হয় তখন কিন্তু সেন্টেন্সটা এমনভাবেই শুরু হয়। মানে উড ইউ লাইক মানে ভদ্রভাবে যখন বলা হয় এই এমনভাবে তখন কিন্তু এই উড ইউ লাইক দিয়েই বলা হয় উড ইউ লাইক আ কাপ অফ টি, উড ইউ লাইক আ কাপ অফ টি। তাহলে বোঝা গেল নিশ্চয় যে যখন কোনো অতীতের কোনো একটি অভ্যাস বা যখন কোনো অতীতের কোনো একটি অভ্যাসের সাথে সাথে যখন কোনো ইচ্ছাও বোঝানো হয় অতীতের, তখন কিন্তু আমাদের উড ব্যবহার করতে হয়। আর এছাড়াও যখন কোনো অনুরোধ বা প্রস্তাব বোঝানো হয় তখনও কিন্তু এই উড ব্যবহার করতে হয়। যেমন এখানে দেখলাম আমরা, ঠিক তেমন এখানেও দেখো আমরা কি একটু হাঁটতে যেতে পারি, এটা একটা প্রস্তাব দেওয়া হচ্ছে যে আমরা কি একটু হাঁটতে যেতে পারি। তখন এই সেন্টেন্সটা কেমন হবে দেখো, এই সেন্টেন্সটা হবে would you like to go for a
WALK, ওয়াক, মানে আমরা কি একটু হাঁটতে যেতে পারি? এখানেও দেখো উড ইউ লাইক দেওয়া আছে, কারণ বলেই তো দিলাম তোমাদেরকে যে যখন কোনো এমন ভদ্রভাবে কোনো কিছু অনুরোধ করা হবে তখন এই উড ইউ লাইক দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো এমনভাবেই শুরু হয়। তো এই উডটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কখন ব্যবহার করতে হয়। তো এগুলো কিন্তু তোমার যদি একটু বুঝতে অসুবিধা হয়, তুমি ভিডিওটা আবার দেখো পুনরায়, তোমাকে কেউ মানা করছে না। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, আর পারলে এগুলো ভালো করে নোটও করে নেবে, ঠিক আছে? আর এছাড়া তোমাদেরকে একটা অ্যাডভান্স টিপস শিখিয়ে দিচ্ছি, মানে এই সেন্টেন্সটাকে তৈরি করার আরও একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা সেন্টেন্স বানানো শিখছি না, তবুও কিন্তু এটা শিখে রাখো, ঠিক আছে? তো এখানে কিন্তু জায়গা নেই, তাই এটা আমি প্রথমে মুছে নেব। তো চলো এরপরে দেখি এটা কিভাবে বলা যায়। তো এখানে এই সেন্টেন্সটাকে এমনভাবেও তৈরি করা যায়, SHELL, সেল উই গো ফর আ ওয়াক, ওয়াক। তো দেখো সেন্টেন্সটা অনেকটা একই রকমের থাকলো, কিন্তু মাত্র দুটো জিনিসে কাজ করে দিল। সেলটাতেই কোনো একবারে আর অত বড় সেন্টেন্সই থাকলো না, সেল উই গো ফর ওয়াক। তো এমনভাবেও তুমি চাইলে লিখতে পারো, ঠিক আছে? তো এমনভাবেও লিখতে পারো এই সেন্টেন্সটা তাকে, যখন কোনো অনুরোধ বা প্রস্তাবকে তুমি দিচ্ছ তখন কিন্তু এমনভাবেও বলতে পারো। তো চলো এর পরের স্লাইডে কি দিয়েছি আমি সেটা দেখে নিই। এই তিনটে বাংলা বাক্যের ইংরেজি তো প্রায় সবাই করতে পারবে, কিন্তু কিছু ছাত্র এটাই বুঝতে পারবে না যে এখানে আয়ের পর ওয়াজ কেন বসলো, তারপরে এখানে দে এর পর ওয়ার কেন বসলো, এগুলো কেন বসলো, এখানটায় দে আর কেন বসলো না, আই ওয়াজ কেন বসলো, তারপরে হি ইজ কেন বসলো। তো এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, এগুলো কখন কিভাবে কেন বসে সেগুলো কিন্তু আমি ডে 7-এর ক্লাসে বেশ ভালো করেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসটা করেছে তারা নিশ্চয় বেশ ভালো করেই বুঝতে পারবে এখানে এগুলো কেন বসেছে, আর যারা এখনো ডে 7-এর ক্লাস করেনি তারা একটু বুঝতে অসুবিধা হবে। তো এর পরের স্লাইডে আমি বলে দিচ্ছি যে কেন এগুলো বসলো, কারণ তোমরা একটা ছক ফলো করছো না, মানে ছকে এমন কিছু দেওয়া আছে যেগুলো সেন্টেন্সকে সেন্টেন্স তৈরি করতে, মানে বাংলা থেকে ইংরেজি করার সময় তোমার প্রয়োজন পড়বেই। তো এর জন্যই কিন্তু এই ছকটা মনে রাখা প্রয়োজন। তো চলো ছকটা কি আর একবার দেখে নিই, আর যারা আগের ক্লাসে করেছো তারাও দেখতে পারো আর একবার, তাতে তোমাদের কিন্তু অনেকটা রিভিশন টাইপের হয়ে যাবে। তো চলো দেখে নিই পরের ছকটা কি আছে। দেখো এই দুটি ছক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটি ছকের কারণে বোঝা যায় যে আয়ের পর কেন আই অ্যাম বসে, তারপরে উই কখন বসে, মানে উই এর পরে কি বসে, এগুলো কিন্তু এই দুটি ছকই নির্ধারণ করে। এটা কিন্তু আমি ডে 7-এর ক্লাসে বেশ ভালো করে বুঝিয়ে রেখেছি। যদি তোমার এই ছক দুটি দেখতে গিয়ে বুঝতে একটু অসুবিধা হয় তো অবশ্যই কিন্তু ডে 7-এর ক্লাসের ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তুমি বেশ ভালোভাবে বুঝে যাবে, কারণ এই দুটি ছক কিন্তু খুবই প্রয়োজন, খুবই মানে খুবই প্রয়োজন। তো অবশ্যই কিন্তু ডে 7-এর ক্লাসের ভিডিওটা দেখতে পারো, চ্যানেলে চলে যাও, সেখানে দেখো একটি প্লেলিস্ট করা আছে, সেখানে কিন্তু তুমি পরপর ডে 1 থেকে ডে 10 অবধি মানে সম্পূর্ণ কোর্সটা আস্তে আস্তে চলছে, তো তুমি পেয়ে যাবে। সেখান থেকে তুমি ডে 7-এ ক্লিক করতে পারো, অথবা চাইলে ডে 1 থেকেও তুমি শুরু করতে পারো তুমি স্পোকেন ইংলিশের তোমার জার্নিটা। তো চাইলে কিন্তু ডে 1 থেকে করতে পারো, কিন্তু আমি বলবো যে ডে 7-এর ক্লাসটা কিন্তু তুমি অবশ্যই দেখবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এই ফার্স্ট পার্সন মানে কোনো একটি সাবজেক্ট কিন্তু হয় তিনটে পার্সনে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে, হ্যাঁ? তো সেটাকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়, আর সেটাকে সিঙ্গুলার আর প্লুরাল মানে এক বচন এবং বহু বচন রূপে সেটা জানা যায়। যেমন আই কি, আই না তো একজন, আই মানে আমি একজন, তাই এটা একটি সিঙ্গুলার মানে এক বচন। উই মানে হচ্ছে আমরা কতজন, আমরা না তো অনেকজন, সেই জন্য এটা একটা প্লুরাল। তারপরে সেকেন্ড পার্সনের কিন্তু কোনো রকম সিঙ্গুলার হয় না, ইউ হচ্ছে আমাদের প্লুরাল মানে সেকেন্ড পার্সনের শুধুমাত্র প্লুরাল হয় ইউ। আর ইউ কেন প্লুরাল, ইউ মানে হচ্ছে আমরা অনেক জনাকে বোঝাই, ইউ মানে অনেককেও বোঝায়, একা কাউকেও বোঝায়। ইউ মানে আপনিও হয়, আপনারাও হয়, ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়। তুমি যদি এখন আমার ভিডিওটা তোমরা সবাই মিলে দেখো,
মানে 4-5 জন একসাথে, তাও আমি তোমাকে ইউ বলবো। আর যদি তুমি এখন একা ভিডিওটা দেখো, তাও আমি তোমাকে কিন্তু ইউ বলবো। এটা কিন্তু আমি ডে 7-এর ক্লাসেও বলেছিলাম। তো এই কারণে কিন্তু এই ছকগুলা খুবই ইম্পর্টেন্ট। তারপরে থার্ড পার্সনে দেখো, থার্ড পার্সনে হি, সি, দিস, তারপরে দ্যাট, ইট, এগুলা কিন্তু থার্ড পার্সনের সিঙ্গুলার। কারণ হি মানে একটা কোনো একটা ছেলে, সে বা ও, সেও কিন্তু একজন। সি মেয়ের ক্ষেত্রে সে মানে মেয়ে, মানে সি এর ক্ষেত্রে মেয়ে যেটাকে বোঝায় তখন সি লেখা হয়। তো এটাও কিন্তু এক বছর না। তারপরে দে মানে হচ্ছে তারা কতজনা, তারা অনেকজনা। তো এইভাবেই কিন্তু ডে 7-এর ক্লাসে বেশ ভালো করে বোঝানো আছে। সেই কারণে বলছি ডে 7-এর ক্লাসটা দেখো। আর সেখানে কিন্তু এই ছকটা সম্পর্কেও বেশ ভালো করে বোঝানো আছে। তো অবশ্যই কিন্তু ডে 7-এর ক্লাসটা দেখতে পারো। আর যারা অলরেডি ডে 7-এর ক্লাসটা করেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি চ্যালেঞ্জটা কতদূর অ্যাকসেপ্ট করেছিলে আর কতদূর অবধি পূরণ করলে, অবশ্যই কিন্তু জানিও। তো এই ছিল আমাদের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 11-এর ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাসে, মানে ডে 12-এর ক্লাসে। তো আজকের ক্লাস এই অবধি। আর যারা এখনো অবধি ডে 10-এর ক্লাস দেখোনি, তারা বাম দিককার ভিডিওতে ক্লিক করো। আর যারা ডে 10-এর ক্লাস দেখেছো এবং ডে 12-এর ক্লাস দেখতে চাইছো, তারা ডান দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।